একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছবো। কে যেন ভাবতে ভাবতে আমি সেই বাগানের সরু এক ফালি পায়ে চলা পথের ওপর দিয়ে চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পিছনের গলি ধাওড়া সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছিল, তার চিৎকার তখনও থামেনি, চেঁচিয়েই যাচ্ছে। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলাতে শুকনো পাতার উপর মরমর শব্দ করতে করতে মস্ত লম্বা বিরাট আকৃতির কালো রঙের একটা লোক আমার সম্মুখে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি ভয় পেয়ে গিয়েছি। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আর একটু কাছে সরে এসে দাঁড়ালো। আমারে বলল, নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আপনারা শুনছেন ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেল এবং মৃণাল দেবনাথ ফেসবুক পেজের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠান। আজ পরিবেশিত হচ্ছে রহস্যাবৃত গল্প সব ভুতুরে। গল্পটি লিখেছেন শৈলজানন্দ মুখোপাধ্যায়, কণ্ঠপ্রয়োগে মৃণাল দেবনাথ, মিউজিক দীপরাজ। শেষ পর্যন্ত শুনতে থাকুন গল্প সব ভুতুরে। এক কলিয়াড়ি থেকে আরেক কলিয়াড়িতে বদলি হয়ে এসেছি। কয়লাকুটির ডাক্তার, ভারী ঝকমারি কাজ। খাদের কুলকামিন থেকে আরম্ভ করে ওই ম্যানেজার সাহেব পর্যন্ত যে যেখানে আছে সকলের জীবন মরণ যেন আমারই হাতে। আমি যেন তাদের বিধাতা। কারো পায়ে একটুখানি আঁচড় লেগেছে, ডাক্তারকে। কোথাও কোনো কুলি ধাওড়ার হয়তো রুগী মরেছে, ডাক্তারকে। খাদের নিচে কুলি মরেছে, সকলের আগে আমাকেই সেখানে যেতে হয়। সে যাই হোক, চাকরি করতে এসে দুঃখ করে তো লাভ নেই। বাসাটি মন্দ নয়, টালি দেওয়া খানসারে ঘর, সম্মুখী দাওয়া উঁচু ছোট একটুখানি রক রয়েছে। রকের নিচেই উঠোনে রান্নার জায়গা, চারিদিক ফাঁকা। ভাবলাম ভালোই হলো, আগে যে কলিয়াড়িতে ছিলাম প্রকাণ্ড কলিয়াড়ি, ছোটখাটো একটা শহর বললেই হয়। চারিদিকে ধোঁয়া আর বস্তি, দম যেন একেবারে আটকে আসতো। এখানে তাহলেও একটুখানি নিঃশ্বাস নিয়ে বাঁচব। ম্যানেজার বাবুটা বাঙালি, বড় অমায়িক ভদ্রলোক। প্রথম এসেছি, তার সঙ্গে আলাপ পরিচয়টা একটু জমিয়ে রাখা ভালো। বিকেলে বেড়াতে সেদিন তার বাংলোর দিকেই যাচ্ছিলাম। কালো রঙের ভুঁড়িওয়ালা বেটে এক ভদ্রলোক আমায় দেখে নমস্কার করে পথের মাঝে থমকে দাঁড়ালেন। গোঁপগুলি নিচের দিকে এইরকম বেঁকে গেছে। মুখের পানে এক দৃষ্টে তাকিয়ে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আরে আপনি নতুন ডাক্তার না? আমি হেড ক্লার্ক। কি আর বলবো, ঘাড় নেড়ে একটুখানি হেসে নমস্কার করে এগিয়ে যাচ্ছি। তিনি আমার পিছু নিলেন, বললেন, চলুন তবে ওই দিকে যাই, আপনার সঙ্গে গল্পও করা যাবে। বলেই তিনি নিজের পরিচয় দিতে শুরু করলেন। এখানে চাকরি করছেন প্রায় 10 বছর, অথচ 80 দিনের জন্যও তিনি কামাই করেননি। বাড়ি তার বেশি দূরে নয়, এখানতে ওই প্রায় মাইল খানেকের মধ্যেই একটা গ্রাম। সন্ধ্যের আগেই রোজ তাকে বাড়ি পৌঁছতে হয়। কোনো কথাই তাকে আমি জিজ্ঞেস করিনি, তবু তিনি আমায় সাবধান করে দিলেন। বললেন, দেখুন এখানকার সব নিয়মই হচ্ছে তাই। আপনি যেন সন্ধ্যের পর আর বাসা থেকে বেরোবেন না। নতুন মানুষ, জানেন না তো, তাই সাবধান করে দিলাম। কেন? বলতেই তার কালো গোপের জঙ্গল ভেদ করে পানে রাঙা লাল লাল কয়েকটি দাঁত বেরিয়ে পড়ল। বুঝলাম একটুখানি তিনি বোধহয় হাসলেন। বললেন, জিজ্ঞেস করবার কিছু নেই, কিছুই নেই,
বড় ভীষণ জায়গা মশাই। আপনি ভূতে বিশ্বাস করেন? ভূত না, এই মরেছেন। চারিদিকে ভূত মশাই, ভূত। কলিয়াড়িটা ভূতে ভূতে একেবারে ছেয়ে গেছে। সন্ধে হলে এ তল্লাটে আর জনমানুষই দেখতে পাবেন না। খাদের নিচে দিনের বেলাতেই লোকজন নামতে ভয় পায়, আর রাতের কাজ তো একরকম উঠেই গেছে। অন্ধকার রাত্রে একদিন দেখবেন কি ভীষণ ব্যাপার। ঘরে বসেই হয়তো শুনতে পাবেন ইঞ্জিনের শব্দ হচ্ছে, খাদ চলছে, ক্রেন চলছে, ঘন্টা বাজছে ট্রাম লাইনের ওপর ঘর 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 করে। কয়লার গাড়ি ঠেলার শব্দ পাচ্ছেন, কিন্তু কাছে গিয়ে দেখুন সব চুপ, কেউ কোথাও নেই। সন্ধে হয়তো দেখলেন ডিপোয় কয়লার একটি গুঁড়ো পর্যন্ত নেই। সকালে গিয়ে দেখুন 4-5 ওয়াগান কয়লা একেবারে গাদা হয়ে গেছে। শুনে আমি বললাম, তাহলে তো ভালোই বলতে হবে, ভূতগুলো খুব উপকারী বলুন। ভদ্রলোক আবার তেমনি দাঁত বার করে একবার হাসলেন, বললেন, তা বললে কি হবে? হ্যাঁ, খুন জখম যে লেগেই আছে। এমন মাস গেল না যে খাদের নিচে 2-4টে খুন না হচ্ছে। আগে মশাই যা কিছু হতো ওই খাদের নিচেই হতো। গত 2 বছর ধরে ভূতগুলো দেখছি ওপরে উঠে এসেছে। এই ধরুন আমার অফিসের খাতাপত্তর, আজ ঠিক যেমনটি রেখে চাবি বন্ধ করে দিয়ে এলাম, কাল এসে দেখব সব ওলট পালট হয়ে গেছে। এখানকার জিনিস ওখানে, ওখানকার জিনিস এখানে, একেবারে তছনছ কাণ্ড কারখানা। তবে নষ্ট কিছু করে না, এই যা। আজকাল গা শোয়া হয়ে গেছে, বুঝলেন? তাই বুঝি বেলা থাকতে থাকতে আপনাকে বাড়ি পৌঁছতে হয়? নিশ্চয়ই। একদিন যে কাণ্ড ঘটেছিল মশাই, শুনলে আপনার গা হাত পা একেবারে শিউরে উঠবে। থাক, আজ দেরি হয়ে যাচ্ছে, আরেকদিন বলবো। এখন চলি, নমস্কার। বলেই তিনি তার হাত দুটি তুলে আমায় আরেকটি নমস্কার করে ডান দিকে রাস্তা ভাঙলেন। ম্যানেজার বাবুর সঙ্গে সেদিন আমার অনেক কথাই হলো। বললাম, ভূতের কথা সব কি শুনছি আপনার কলিয়াড়িতে, সব সত্যি? সবই শুনে ফেলেছেন এর মধ্যে? শুনেছি, কিন্তু ভূত আবার কি? আমার তো বিশ্বাস হয় না, কোনোদিন বিশ্বাস হয় না। না কিছু নয়, তবে খাদের অবস্থা বড় খারাপ। চালগুলো অত্যন্ত নরম, খুব সাবধানে কাজ করতে হয়, নইলে কয়লা কাটতে গিয়ে চাল থেকে পাথর খসে পড়ে, লোকজন প্রায় মারা যায়, বুঝলেন? কিছুদিন আগে কেন, অনেক দিন আগে, আমি তখন এখানে ছিলাম না, শিরাপন নদীতে সে বছর ভয়ানক বান হয়। বানের জল এত বেশি ওঠে যে হঠাৎ একদিন দেখতে না দেখতে বান এসে পড়ে খাদের একেবারে মুখে। ওই চানকের পথে হুড়মুড় করে জল ঢুকতে থাকে, তাকে আর রোখে কে? দিনের বেলা খাদের নিচে তখন কাজ চলছে, লোকগুলোকে বাঁচাবার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু 2 দিন ধরে ক্রমাগত জল ঢুকেছে। 3 দিনের দিন বান যখন কমল, খাদ তখন ভর্তি হয়ে গেছে জলে। পাম্প দিয়ে জল তুলে তুলে অনেক কষ্টে নিচে নেমে গিয়ে দেখা গেল প্রায় 50 জন লোক খাদের কোলে মরে পড়ে রয়েছে। ব্যাস, সেই থেকে লোকের ধারণা হলো যে অতগুলো লোক একসঙ্গে যেখানে মারা যেতে পারে, ভূত সেখানে আছে। বুঝতে পেরেছেন? ওনার হাসি দেখে আমিও হাসলাম বটে, কিন্তু কেবলই আমার মনে হতে লাগলো, আহা, অতগুলো মানুষ কোনো দিক থেকে কোনো সাহায্য না পেয়ে নিতান্ত অসহায়ের মতো হাহাকার করে জলে ডুবে মারা গেল। কারো হয়তো বুড়ো মা বাপ আছে, খাদের ওপরে কুলি ধাওড়ায়, কারো কারো হয়তো ছেলে, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো কারো ছেলে। অমনি মুখের হাসি আমার মুখেই মিলিয়ে গেল। সে করুণ দৃশ্য যেন আমি আমার চোখের সম্মুখে দেখতে পেলাম।
গল্প করতে করতে সন্ধে হয়ে গেল। ম্যানেজার বাবু চাকর আমাদের কাছে লণ্ঠন দিয়ে গেল। উঠতে যাচ্ছিলাম, তিনি বললেন, আরে বসুন, একটু চা খেয়ে যান। চা খেয়ে তার কাছ থেকে যখন বিদায় নিলাম, রাত্রি তখন 8টা। ম্যানেজার বাবু বললেন, আলো নিয়ে চাকরটা আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসুক, বুঝলেন। ভাবলাম তিনি ভেবেছেন হয়তো ভূতির ভয়ে রাস্তায় যদি আমার আবার কিছু বিপদ আপদ হয়। হেসে বললাম, না না না, কিছু দরকার নেই, ওই ভূতির ভয় আমি করি না। তিনিও হেসে আমায় নমস্কার করে দরজাটি বন্ধ করে দিলেন। ফটক পেরিয়ে যখন রাস্তায় এসে দাঁড়ালাম, দেখি অন্ধকারে তখন চারিদিক থমথম থমথম করছে। কোথাও জনমানবের কোনো সাড়া শব্দ নেই। মাথার ওপরে আকাশের দিকে তাকিয়ে দেখলাম, আকাশটা যেন তারায় ঠাসা। তারই একটুখানি ঝাপসা আলোয় পথের ওপর দিয়ে আমি এগিয়ে চললাম। আমার বাসাটা নেহাত কাছে নয়। পথের দুপাশে 2-3টে কুলি ধাওড়া পেরিয়ে আম কাঁঠালের একটি বাগান, তারপরেও খানিকটা কালো কয়লার গুঁড়ো দিয়ে তৈরি ছোট একটি পথ। তারই কিছু দূরে এগিয়ে গিয়ে বাঁহাতি একটা পোড়ো বাড়ির মতো ভাঙা বাড়ি। সেইখান থেকে ডান দিকে একটা নিম গাছের তলা দিয়ে মিনিট 2 হাঁটলেই আমার বাসার দরজায় গিয়ে পৌঁছব। কি যেন ভাবতে আমি সেই বাগানের সরু এক ফালি পায়ে চলা পথে আমি চলেছি। মানুষের পায়ের শব্দ পেয়ে আমার পেছনে কুলি ধাওড়ার সেই যে একটা কুকুর চেঁচাতে আরম্ভ করেছিল, তার চিৎকার তখন থামেনি। হঠাৎ দেখি কয়েকটা গাছের তলাতে শুকনো পাতার মরমর শব্দ করতে লম্বা কালো রঙের একটা মস্ত বড় লোক আমার সামনে এসে দাঁড়ালো। আচমকা অন্ধকারে সত্যি আমি একটুখানি ভয় পেয়ে গিয়েছিলাম। জিজ্ঞেস করতে যাচ্ছি, তার আগেই লোকটা আমার আরো একটুখানি কাছে সরিয়ে এসে বললে, হ্যাঁ ডাক্তার বাবু, তুই একবার আয় আমার সঙ্গে। লোকটা বোধহয় সাঁওতাল। বললাম, কেন? সে বললে, ছেলেটাকে আমার বাঁচাতে হবে ডাক্তার। তুই যদি না যাবি তো ছেলেটা মরে যাবে। তুই আয়। কি হয়েছে তো ছেলের? বললে, তাড়াতাড়ি যাবো, তুই দেখবি চল। আবার তোকে আমি ঘরের কাছে নিয়ে গিয়ে দাঁড়াই দিয়ে যাব। গলার আওয়াজ শুনে মনে হলো লোকটা এক্ষুনি হয়তো কেঁদে ফেলবে। আর আমি না বলতে পারলাম না। বললাম, চল যাই। বাগান পেরিয়ে আমরা আর একটা রাস্তা ধরলাম। সে আমার আগে চলতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, এই তোর নাম কি রে? আমার নাম তুইলা হাজি। বললাম, কত দূর যেতে হবে? হাত বাড়িয়ে কাছেই কয়েকটা ঘোড়ো ঘর দেখিয়ে বললে, ওইখানে। চুপ করে আর কত চলি, তার সঙ্গে কথা কইতে আরম্ভ করলাম। খাদে তুই কয়লা কাটিস? হ্যাঁ বাবু, আমি খাদে কয়লা কাটি। এই কটি ছেলে তোর? ওই একটি। ছেলেটি কত বড়? তা অনেক বড় বটে। তবু ক বছরের? কে জানি, তা অত শত জানি না। এমনি সব নানান কথা কইতে
পথ আমরা চলেছি তো চলেইছি, সামনে হাত বাড়িয়ে যে ঘরগুলি আমায় দেখিয়েছিল, যতই এগিয়ে যাই মনে হয় সেগুলি আরো দূরে। বললাম, এ কি রে টুইলা, এই কাছে বলেছিলি যে? ও বাবু, কাছে লয় তো কি, কিন্তু পথ যেন আর ফুরোয় না। এই ছেলেটার তোর কি হয়েছিল প্রথমে? টুইলা চুপ করে রইল। প্রথমে কি হয়েছিল কি? হ্যাঁ রে। টুইলা যেন বিরক্ত হয়ে জবাব দিলে, বললে, খাতে বান ঢুকেছিল। বান? হঠাৎ আমার ম্যানেজার বাবুর সেই বানের কথাটা মনে পড়ল। বললাম, কখন রে? সে তো অনেক দিন। টুইলা বললে, অনেক দিন। তারপর? তারপর আমরা তেমন অনেক লোক ছিলাম খাদের ভেতরে, কয়লা কাটছিলাম। বললাম, সেখান থেকে তো কেউ বাঁচেনি শুনলাম, তুই বাঁচলি কেমন করে? টুইলা আর জবাব দেয় না। এবার আমার কেমন যেন মনে হলো। বললাম, হ্যাঁ রে টুইলা, শুনছি নাকি এখানে খুব ভূতির ভয়, সত্যি নাকি? হঠাৎ দেখি টুইলা নেই। অন্ধকারে ভাবলাম কালো মানুষ, হয়তো খানিকটা এগিয়ে গেছে, তাই হয়তো দেখতে পাচ্ছি না। আমি ডাকলাম, টুইলা, এই টুইলা। কোথায় টুইলা? এদিক ওদিক আগে পাশে তাকিয়ে দেখি টুইলা কোথাও নেই। চারিদিকে চারিদিকে একেবারে দিকচিহ্নহীন অন্ধকার, আর আর ঝিঝি পোকার ডাক। মাথার ভেতরটা চঞ্চন চঞ্চন করে উঠল। সমস্ত শরীরেও রক্ত তখন আমার একেবারে জল হয়ে গেছে। পিছন ফিরে ছুটবার চেষ্টা করলাম, কিন্তু ছুটে যাব কোথায়? চিৎকার করলেই বা কে শুনবে? ভাবলাম মৃত্যু আমার অনিবার্য। চলতে গিয়ে দেখি পা দুটো একেবারে আড়া, গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। কোন দিক দিয়ে কেমন করে কতক্ষণ যে চলেছি কিছুই আমার মনে নেই। অন্ধকার কেটে গিয়ে চারিদিক কেমন ফর্সা হচ্ছে। দেখি তখনও আমি পথ চলছি, শরীরে আমার তখন আর কোনো শক্তি নেই, পায়ে জোর নেই, নিতান্ত কেমন যেন মরিনি বলেই বেঁচে আছি। এখনই আমার মনে হতে লাগলো দূরে কতগুলো লোক আসছে দেখে সেইখানে সেই পথের ধারেই আমি বসে পড়লাম। কিন্তু কাউকে যে আর বিশ্বাস করা যায় না, এরা ভূত নয় তো যারা আসছে। প্রভাতের আলোয় দেখলাম কয়েকজন কুলি, তাদের জোড়া গাঁইতি কাঁধে ওই কুটিতে বোধহয় কাজ সারতে চলেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, ডোমরানা কোন দিকে? একজন বললে, সে হেতা কথা বাবু, ওই যে চিমনি দেখছিস ওইখানে। সর্বনাশ! আমি উঠে দাঁড়ালাম। প্রায় 3 মাইল হেঁটে একেবারে ক্লান্ত পরিশ্রান্ত আধমরা হয়ে বাসায় যখন ফিরলাম, দেখি বাড়িতে তখন কান্নাকাটি পড়ে গেছে। মেয়ে ছেলে এমনকি চাকরটা পর্যন্ত সারা রাত্রি ঘুমোয়নি। অপরিচিত জায়গা, ভগবানের উপর নির্ভর করে সবাই তখন হাঁ করে পথের পানে চেয়ে রয়েছে। পাশে ওরা ভয় পায় এইটা ভেবে আমি কাউকে কিছু বলিনি। বললাম, মরণাপন্ন একটা রোগীর কাছে সারা রাত আমায় জাগতে হয়েছে বলেই আমি সেখান থেকে আমার বদলি করবার জন্য কোম্পানির হেড অফিসে দরখাস্ত করে জবাবের আশায় বসে আছি। এমন দিনে আবার আরেক দুর্ঘটনা।
রাত্রি তখন প্রায় 1টা। ম্যানেজারের কাছ থেকে ডাক এলো, খাদের নিচে নাকি লোক মরেছে, আমায় যেতে হবে। বলে পাঠালাম আমার পক্ষে যাওয়া অসম্ভব, ম্যানেজার বাবুকে দয়া করে এখানে একবার আসতে বলো। আলো হাতে 2জন চাপরাশি সঙ্গে নে ম্যানেজার বাবু নিজেই এলেন আমার কাছে। হাসতে হাসতে বললেন, ভূতের ভয় বুঝি? হ্যাঁ, সেদিনই সেই টুইলার কথাটা আমি তাকে বলিনি, লজ্জায় বলতে পারিনি। বললাম, না তা নয়, খাদের নিচে রাত্রে তো এখানে কাজ কেউ করে না, তবে মরলো কেমন করে? ম্যানেজার বললে, কিছু কয়লার দরকার ছিল, তাই ডবল হাজিরি দিয়ে মদ খাইয়ে নামিয়েছিলাম। পুলিশে খবর পাঠিয়েছি। তার আগে চলুন না একবার, প্লিজ, একবার দেখে আসতে হবে আপনাকে। চলুন চলুন। অনেকগুলো লোকজন সঙ্গে নিয়ে ভয়ে ভয়ে গিয়ে আমি খাদে নামলাম। কিন্তু অবাক কাণ্ড, কয়লা কাটা হচ্ছিল 7 নম্বর কাঁথির মুখে। সেই খাদেই কয়লার চাবড়া মাথায় পড়ে লোকটা মরেছে। মরবার পর মৃতদেহ তার সেখানেই ফেলে রেখে লোকজন সব ওপরে উঠে এসেছিল। ফিরে এসে দেখা গেল মৃতদেহ সেখানে নেই। মাল কাটার সর্দারকে সঙ্গে নিয়ে প্রচুর আলো এবং লোকজনের সঙ্গে আমরা মৃতদেহের সন্ধান করতে লাগলাম। প্রায় ঘন্টাখানেক খোঁজাখুঁজির পর দেখা গেল সেই রক্তাক্ত মৃতদেহ পড়ে আছে প্রকাণ্ড একটা গোপের মাঝখানে। সেখানে যাবার কোনো সম্ভাবনা তার নেই। মৃতদেহটাকে সেখান থেকে টেনে এনে আবার সেই 7 নম্বর কাঁথির কাছে রেখে আমরা তবে ওপরে উঠে এলাম। পুলিশ না আসা পর্যন্ত মৃতদেহ ওপরে তোলবার উপায় নেই। অথচ প্রচুর পুরস্কারের লোভেও কেউ সেখানে মরা আগলি থাকতে রাজি হলো না। রাত্রির তখন কত ঠিক মনে নেই। পুলিশ এসেছে। আমরা আবার খাদের নিচে নেমে গেলাম। এবার আমাদের সঙ্গে আর বেশি লোক গেল না, যেতে চাইল না। ম্যানেজার বাবু এসে বললেন, পুলিশ যাচ্ছে আমাদের সঙ্গে, আর ভাবনা কি? আরে ভূতেরও তো পুলিশের ভয় আছে। ম্লান হাসি হেসে নেমে তো গেলাম, যা থাকে কপালে। একে রাত্রির অন্ধকার, তার আবার কালো কয়লার সেই পাতালপুরি, চারদিক কালো। তবে আমাদের সঙ্গেও আলো ছিল প্রচুর। প্রত্যেকটি হাতেই একটি করে ওই সেফটি ল্যাম্প। পুলিশ ইন্সপেক্টরের হাতে টর্চ। আগে 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 যাচ্ছে মাল কাটার সর্দার। কিন্তু গিয়ে দেখি অবাক কাণ্ড, মৃতদেহ সামনে নেই, খালি খানিকটা রক্তের দাগ কালো কয়লার ওপর জমাট বেঁধে রয়েছে দেখলাম। এ ওর মুখ চাওয়াচাই করে দাঁড়িয়ে রয়েছি, কারোর মুখে কোনো কথা নেই। হ্যাঁ, চারিদিক নিস্তব্ধ। খাদের চাল থেকে কোথায় বা খুটখুট করে ছোট ছোট কয়লার টুকরো খসে খসে পড়ছে। কোথাও বা টুপ টুপ করে ওই জল পড়ার শব্দ পাচ্ছি। কি করা যায়? ইন্সপেক্টর বললেন, আসুন, আরে এদিকটা আসুন, খোঁজ করে দেখি। আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তার না হওয়ারই কথা, কিন্তু আমরা আর বিশ্বাস না করে যাই কোথায়? এর আগের বারেও তো এমনি হয়েছিল। খোঁজাখুঁজি আরম্ভ করলাম। ইন্সপেক্টর বাবু বেশি সাহসী লোক। টর্চের আলো ফেলতে ফেলতে তিনি সবার আগে চললেন। সবার পেছনে আমার যেতে যেতে ভয় করছিল। কাউকে জানতে না দিয়ে ফস করে আমি একসময় মাঝে ঢুকে পড়লাম। খোঁজার আর অন্ত রইল না।
টুপ টুপ করে জল পড়ছে ওপর থেকে, ভিজে যাচ্ছি সবাই, কিন্তু লাশ আর পাওয়া গেল না, পাওয়াই যাচ্ছে না। খুব ছোট্ট একটা সুড়ঙ্গের ভেতর দিয়ে আমরা চলেছি। হঠাৎ একটা বিকট চিৎকার, ভয়ানক একটা কিছু অপঘাত ঘটলে মরবার আগে মানুষ যেমন যেমন করে চেঁচিয়ে ওঠে, ও ঠিক তেমনি একটা গোলানির শব্দ। একেবারে ইন্সপেক্টর বাবু পায়ের কাছে। আমরা তো সব চমকে উঠলাম। খানিকটা পিছু হটে গিয়ে ওর গায়ে ধাক্কা লাগলাম। ভয়ে তো আমি ম্যানেজার বাবুকে জড়িয়ে ধরেছি। সর্বাঙ্গ শিরশির করে, গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠেছে। গেলাম আর কি, বাঁচবার আর কোনো আশা নেই। ইন্সপেক্টর বাবু অত সাহসী লোক, টর্চের আলো ফেলে যেমনি নিচের দিকে তাকিয়েছে, দেখেন মৃতদেহের বুকের ওপর পা দিয়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বাপ বলে তিনি আচমকা লাফিয়ে একেবারে উল্টে এসে আমার ঘাড়ের উপর এসে পড়লেন। আমি পড়লাম ম্যানেজারের গায়ে, ম্যানেজার গিয়ে পড়লো আরেকটা কনস্টেবলের গায়ে। বাপরে বাপ! এমনি করে সবাই মিলে যখন উটোপাটা করছি, এমন সময় অবাক কাণ্ড। ইন্সপেক্টরের হাতের টর্চ গেল নিভে। অনেক টেপাটেপি করেও তাকে আর কিছুতেই জ্বালানো গেল না। তারপর একে একে আমাদের প্রত্যেকের হাতের আলোগুলো সব নিভতে আরম্ভ করলো। প্রাণের আশা তখন আমরা ছেড়েই দিলাম। কাঠ হয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। ইন্সপেক্টর বাবু বললেন, যেমন করে হোক দেশলাই ছেলে সুড়ঙ্গের দেয়াল ধরে চলুন, আমরা ফিরে যাই। এমন করে এখানে প্রাণ দেওয়াচ্ছে পালিয়ে যাওয়াই ভালো। চলুন চলুন। সর্দার বললে, চলো, আমি পথ চিনি। একটা জ্বালা কাঠির বাস্ক আমার হাতে, চলো। কিন্তু ফস করে সর্দার যেই কাঠি ঝেলেছে, তারই সামান্য আলোতে দেখলাম কিংভঙ্গিমাকার প্রকাণ্ড একটা দত্তির মতো লোক, কালো কুচকুচি এক সাঁওতাল এসে আমাদের সম্মুখে দাঁড়িয়েছে। লম্বা লম্বা হাত দুটো বাড়িয়ে সে আমাদের সুড়ঙ্গের পথ আগলে দাঁড়িয়ে বলে উঠল, যাবি কোথা? তোরা আমার ছেলেকে বাঁচাতে এগো, আমার ছেলেরে বাঁচাবি, তারপরে তোরা এগোবি। ইন্সপেক্টরের পকেটে ছিল রিভলভার। চট করে সেটা বের করিয়ে তিনি ধারা করে চালালেন এক গুলি। শোনা আওয়াজে আমাদের কানে তালা লেগে গেল। কিন্তু তৎক্ষণাৎ শুনতে পেলাম অন্ধকারের সুড়ঙ্গের মধ্যে ইন্সপেক্টর চিৎকার করে বলে উঠলেন, আমি গেলাম, ওরে বাবা রে, আমি গেলাম, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, আমার ছেড়ে দে, ওরে বাবা ছেড়ে দে। ভূতে মানুষে মারামারি করছে। ইন্সপেক্টরের গোঙানির আওয়াজ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে যেন তাকে আমরা আমাদের কাছ থেকে অনেক দূরে নিয়ে গিয়ে ফেলেছি। ঝটপট করতে করতে সব থেমে গেল। শুনলাম সাঁওতালটা বলছে, গুলি চালাবি আর, চালা গুলি, কেমন মরদ। আমরা তখন পরস্পরকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপছি। আমাকে মেরেছিস এই পানে ডুবোই, জলের ভেতর ঠিক ইঁদুর মারা করে। ছেলেটি ছিল, আবার তাকেও মেরে দিলি। বলতে বলতে সাঁওতালটা এগিয়ে এলো আমাদের দিকে। কই তোদের ম্যানেজার কই? ম্যানেজার বাবু কেঁদে ফেললেন, দোহাই বাবা, আমারে ছেড়ে দে বাবা, আমার কোনো দোষ নেই বাবা।
আচ্ছা আচ্ছা, তোকে না হয় ছেড়ে দিলাম, কিন্তু ডাক্তারটা কয়? বলেই হাত বাড়িয়ে টক করে আমার ঘাড় ধরে বললে, আয় আয়, দেখ বাঁচাতে পারিস নাকি তুই আমার ছেলেটারে। আয় তো। আমার তখন দম আটকে আসছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, গো গো করছি। তারপর কেমন করে যে ওপরে উঠে এসেছি, কেমন করে যে আমরা আমরা তারপরে যে কেমন করে বাড়ি পৌঁছলাম কিছুই জানি না। চাকরি চাকরি ছেড়ে দেব বলে দরখাস্ত তো আগেই করেছি, জবাব এলো কি না তা জানবার জন্যে বেলাবেলি তো গেলাম সেদিন ম্যানেজারের সঙ্গে দেখা করতে। গিয়ে শুনি অদ্ভুত ব্যাপার, কাল রাত্রি থেকে ম্যানেজারকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, খাতের নিচেও না ওপরেও না। সর্বনাশ! সর্বাঙ্গ শুনে আমার একেবারে শিউরে উঠল। তাহলে তিনি গেলেন কোথায়? কোথায় গেলেন? হ্যাঁ, শেষ হলো আমাদের আজকের গল্প। কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবে। রোমাঞ্চ রজনীর প্রতিটি পর্বে আমরা পরিবেশন করছি স্বনামধন্য লেখকদের রহস্যাবৃত একদম নতুন গল্প। মৃণাল দেবনাথ ফেসবুক পেজ এবং ভয়ে ভয়ঙ্কর ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস করে রাখুন। রহস্য রোমাঞ্চে ভরা একদম নতুন গল্পের সাথে আসছি আগামী পর্ব। আজ আসি, ধন্যবাদ।